এই লেগে গেল। গুড মর্নিং। সকাল 5:10 আর এদিকে ব্যাগ রেডি, আর কিছু জিনিস নিতে হবে। এই যে বিছানার মধ্যে সব রাখা রয়েছে, এগুলো ঢুকিয়ে নিতে হবে। সো আজকে শুরু হতে চলেছে বাইকে সিকিম রাইড। ফার্স্ট টাইম বাইক নিয়ে আমি সিকিম যাচ্ছি। সকালে কিছু আর খেতে ইচ্ছে করছে না, জাস্ট একটু ছাতুর শরবত। গ্যারেজ থেকে গাড়ি নিয়ে নিয়েছি। সো চলো শুরু করা যাক আজকের অ্যামেজিং জার্নি। চেষ্টা করব শিলিগুড়ি পর্যন্ত যাওয়ার। এখন প্রায় 6টা বেজে গেল। বেরোতে বেরোতে শিলিগুড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো কি পারবো না সেটাও একটা বড় প্রশ্ন। দেখা যাক। হালকা কুয়াশা রয়েছে কলকাতাতেই, আরও সকালে বেরোলে রাস্তায় কুয়াশা ভালোই পেতাম। ছটার উপর বাজে, এখনো মর্নিং ওয়াক করার লোকের সংখ্যা এত কম। শীতকালে কি লোকে মর্নিং ওয়াক করতেও বেরোচ্ছে না? তবে ভালো ঠান্ডা পড়েছে, আর হালকা হালকা কুয়াশা রয়েছে, দেখাই যাচ্ছে। আর এটা এই সময় যদি ন্যাশনাল হাইওয়েতে থাকতাম তাহলে আরও কুয়াশা পেতাম। ভাই জোরে চালাস না, এখানে স্পিড ক্যামেরা আছে, স্পিড ক্যামেরা। একটু জোরে চালালি ফাইন। এই যে স্পিড ক্যামেরা, একটু সাবধানে। এই সকালেও সিগনালে ফাঁসছি। কলকাতা থেকে না বেরোলে বাইক টানা যাবে না। আমার রুট হচ্ছে এখান থেকে এয়ারপোর্টের কাছ থেকে বিরাটি হয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে কল্যাণী থেকে বেঁকে 34 নম্বর জাতীয় সড়ক নিয়ে নেবো। তাও তো 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে সোজা শিলিগুড়ি। দেখা যাক আজকে শিলিগুড়ি পর্যন্ত পৌঁছানো যায় নাকি। আমি 6টায় জার্নি স্টার্ট করলাম। আহা, সুন্দর কুয়াশা, হালকা কুয়াশা কিন্তু সুন্দর কুয়াশা। জানি না গোপ্রো কতটা নিতে পারছে, আর উইন্ড নয়েজ কেমন আসছে সেটাও বুঝতে পারছি না। এগুলো একবার দাঁড়িয়ে দেখে নিতে হবে, ভিডিওর অ্যাঙ্গেল ঠিক আছে নাকি, এগুলো না দেখে নিলে হবে না। কিন্তু এমন বাজে জায়গায় সিগন্যালটা খেলাম, একদম কর্নারে চলে যাই। ডান দিকের আকাশে সুন্দর সূর্য উঠেছে, একদম কমলা কালারের। আহা, ব্যাপক লাগছে। কলকাতায় হালকা ঠান্ডা, সকালে রাইড করার ব্যাপক মজা লাগছে। যত বেলা করাবে তত গরম আরও বাড়বে। শিলিগুড়ি অনেক দূর, অনেক টাইম লাগবে। শিলিগুড়ি পৌঁছাতে রাত্রি 9টা-10টা বেজে যেতে পারে। এখনো কলকাতা থেকেই বেরোতে পারলাম না। আর এখন কটা বাজে ভাই দেখাও যাচ্ছে না ঠিক মতো ভাবে, কটা বাজে দেখা যাচ্ছে না। রাইডিং জ্যাকেটে আটকে যাচ্ছে। ভাই বাঙালি জুগারের দিক দিয়ে একদম A1। এই গাড়িতে লুকিং গ্লাসের কিরকম করেছে জুগাড় দেখুন। লুকিং গ্লাস ভেঙে গেছে, বাড়ির আয়না দিয়ে লুকিং গ্লাস। বাহ, কত কিছুই দেখতে হয়। বিন্দাস। এই বিরাটির রাস্তা থেকে এবার উঠে যাচ্ছি কল্যাণী এক্সপ্রেস ওয়েতে। আহা, এই জায়গায় কাজ এখনো বাকি রয়েছে। ওই দিকের কাজ দারুণ হয়ে গেছে, সামান্য কিছুটা জায়গায় কাজ বাকি। এই যে ফ্লাইওভারের কাজ চলছে, এই জায়গাগুলো হয়ে গেলে পুরো বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে পর্যন্ত দুর্দান্ত রাস্তা হয়ে যাবে, দুর্দান্ত রাস্তা। এই মুহূর্তে রয়েছি কল্যাণী এক্সপ্রেস ওয়ে। যথেষ্ট সুন্দর রাস্তা, দেখেছেন তো, একদম 3 লেন হাইওয়ে। ওইদিকে 3 লেন, এইদিকে 3 লেন, টোটাল 6 লেন। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটা 1 ওয়ে, সুতরাং গাড়ির স্পিডটাও মোটামুটি মেনটেন করা যায়। 80 কিলোমিটার স্পিড লিমিট এনাফ। 80 কিলোমিটার স্পিড লিমিট, বাট সকালের টাইমে গাড়ির স্পিড অটোমেটিক 90-100 উঠে যাচ্ছে। বিন্দাস বিন্দাস। এখান থেকে ব্যারাকপুর দেখাচ্ছে 2 কিলোমিটার। আমি কল্যাণী থেকে ডান দিক নিয়ে 34 নম্বর জাতীয় সড়ক, এখন যদিও 12 নম্বর জাতীয় সড়ক হয়ে গেছে, ওটাই চলে যাব।
কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে থেকে ডান দিকে ঢুকে গেছি, কল্যাণীর ভিতর দিয়ে যাচ্ছি। এখান দিয়ে গিয়ে তারপর আমি 34 নম্বর জাতীয় সড়কে উঠবো। কিন্তু এই রাস্তাটায় আমি ফার্স্ট টাইম যাচ্ছি, একটু কনফিউজ হচ্ছি। টোল ট্যাক্সের মোড় থেকে ডান দিকে বেঁকেছি। কল্যাণীর এই রাস্তাটা এত সুন্দর রাস্তা, 2 লেন হাইওয়ে, কিন্তু এত বাম্পার বাবা, একটু জোরে চালালেই বা সামনে বাম্পার, আর এত বাজে হঠাৎ করে উঁচু বাম্পার। এই রাস্তায় জোরে চালানো যাবে না, সাবধানে চালাতে হবে। এই যে দেখুন বাম্পার, আরে এই যে বাম্পার। বাঁ দিকে হচ্ছে এইমস নাকি? হ্যাঁ, এইমস হসপিটাল বাঁ দিকে। দারুণ করেছে, দারুণ। দরকার ছিল, এটা ওয়েস্ট বেঙ্গলে দরকার ছিল। এই যে সামনে 34 নম্বর জাতীয় সড়ক, এই যে উপর দিয়ে যাচ্ছে। তবে এইটা নিয়ে আমি খুব কনফিউজ, কোথাও আছে 112 নম্বর, কোথাও রয়েছে 12 নম্বর, মানে কোনটা ঠিক সেটাই বুঝতে পারছি না। কোন দিক দিয়ে যাবো রে ভাই? তো বাঁ দিক দিয়ে, আই হোপ। হ্যাঁ, বাঁ দিক দিয়ে। ডান দিকে গেলে আবার চলে যেতাম কলকাতার দিকে, বাঁ দিক দিয়ে যাব। এই উঠতে চলেছি ন্যাশনাল হাইওয়েতে, উঠে গেছি। চলো এবার টানো। আর ন্যাশনাল হাইওয়েতে যদি কখনো কেউ ট্রাভেল করার সময় বিপদে পড়েন, সবসময় 1033-তে কল করলে সবসময় হেল্প পাবেন। সামনে টোল ট্যাক্স, আরে এই টোল ট্যাক্সটা আরম্ভ হয়ে গেছে। এর আগের বার আমি যখন এলাম তখন টোল ট্যাক্সটা আরম্ভ হয়নি, এখন তো দেখছি টোল ট্যাক্সটা আরম্ভ হয়ে গেছে। এই তো সবুজ লাইট জ্বলছে, মানে তো আরম্ভ হয়ে গেছে, টোল নেওয়া শুরু হয়ে গেছে এই রাস্তায়। বাইকে তো এটাই মজা, টোল দিতে হয় না। এই যে সামনে সব গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে টোলে, আগের বার যখন এলাম তখন কিন্তু টোলটা দিতে হয়নি, এইবার দিতে হচ্ছে দেখছি। চলো আমি লেফট সাইড দিয়ে বেরিয়ে যাই। বাইকের এটাই মজা, কোনো টোল দিতে হবে না। টুলু বাবু, আজকে বাইক নিয়ে যাচ্ছি, তুমি আজকে আর টোল পেলে না। অন্যান্য দিন আমার কাছ থেকে ভালো মতন টাকা আদায় করো, আজকে আর পেলে না। এখন কৃষ্ণনগর পাস করছি, কৃষ্ণনগর। আর এই নিচে দিয়ে নেমে লেফট সাইড নিয়ে নিলে চলে যেতাম নবদ্বীপ। মনটা একটু কেমন লাগছে, নবদ্বীপ যেতে পারছি না বলে। তো ঠিক আছে, চলো কৃষ্ণনগরী পার হই। কিছুটা মনে হচ্ছে বাড়ির কাজ দিয়ে যাচ্ছি। একটা ওখানে রেখে দিয়েছি, এখন এখানে পরোটা খাবো। হ্যাঁ, দাও মিষ্টির দোকানে। এই দিকটায় যথেষ্ট ভালো ঠান্ডা আছে, আর চুল তো যা হয়ে গেছে আর কিছু বলার নেই। পুরো ঘাটটার ব্যথা হয়ে গেছে ঠান্ডায়। চলো বেতুয়া ডবরিতে ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে নিয়েছি, ঘাড়ের ব্যথাটাও একটু কমে গেছে। তো এইবার এগোনো যাক, আর ফালতু টাইম নষ্ট করে লাভ নেই। আর এখানে আরে এত আওয়াজ। চলো এবার এখান থেকে আস্তে আস্তে এগোনো যাক। বাই বাই বেথুয়া, আবার রাইড স্টার্ট করা যাক। এখানে ভালো রকম ব্রেকফাস্ট হয়ে গেল, 3খানা পরোটা খেয়েছিলাম, ওটাই ঠিক ছিল। তারপর নলেন গুড়ের রসগোল্লা 10 টাকা করে বড় বড় পিস, লোভে পড়ে 3খানা খেয়ে পেট পুরো লোড হয়ে গেছে। এখন তো এমন মনে হচ্ছে যে আজকে হয়তো লাঞ্চ করারও প্রয়োজন হবে না, তবুও দেখি কি অবস্থা হয়। আর এখানে কি হলো ভাই, জাম হয়ে গেল কেন? আরে কি জ্বালা! এই লেগে গেল। যাক, লাগেনি, লাকিলি বেরিয়েছে, আর একটু হলেই লাগতো। এইদিকে একটাই সমস্যা, এই যে টোটো দেখেছেন, ন্যাশনাল হাইওয়ে উপর টোটো যাবে। আরে টোটো তো ছাড়ুন, এই দেখুন মোটর ভ্যান, দেখুন বাঁশ বোঝাই করে নিয়ে যাচ্ছে। জেনারেলি এগুলো ন্যাশনাল হাইওয়েতে ওঠার নিয়মই নেই,
কিন্তু রমরমিয়ে চলছে। টোটো, এই মোটর ভ্যান, আবার টোটো এই মোটর ভ্যান এরা আবার করে কি, এইসব রোডে আবার অপোজিট সাইড থেকে আসে, অপোজিট সাইড থেকে, মানে যেগুলো অ্যাক্সিডেন্টের মেন কারণ। আর এইগুলোর কারণে এই ন্যাশনাল হাইওয়ে এত স্লো, তা নাহলে এখান দিয়ে কত স্পিডে যাওয়া যায়। কিন্তু এই ন্যাশনাল হাইওয়ে 2 লেন হাইওয়ে, তাও যথেষ্ট ছিল, কিন্তু এই টোটো, এই মোটর ভ্যান এইসবের জন্য আরও স্লো হয়ে যায়। আর কিছু কিছু জায়গায় রাস্তার কাজ চলছে, ওইদিকে আরও বেশি চওড়া রাস্তা হচ্ছে। যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন বেশ খুব সুন্দরভাবে যাওয়া যাবে। কিন্তু ওভারঅল রাস্তা ভালো, রাস্তা নিয়ে কোনো কথা হবে না, রাস্তা যথেষ্ট ভালো, কোনো খানাখন্দ এরকম ধরনের কিছু নেই, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। কিন্তু এই মোটর ভ্যান এইগুলোই একটু ডিস্টার্ব করে এখানে। একটু আগে এই দিক দিয়ে একটা রাস্তা ঢুকে গেল, ওই রাস্তা দিয়ে গেলে হাজারদুয়ারি যাওয়া যেত, কিন্তু আমরা মেন রোড দিয়ে যাচ্ছি, ওই যে ওই দূরে দেখা যাচ্ছে রাস্তা একটা, ওই রাস্তা দিয়ে গেলে হাজারদুয়ারি। আর আমরা তো সোজা যাব, কারণ আমাদের ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি। এই বাঁ দিকে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটা দিয়ে গেলে বহরমপুর টাউনের ভিতর যাওয়া যেত, এই যে গাড়িগুলো যাচ্ছে। আর এখন হয়ে গেছে বহরমপুর বাইপাস, আমি বেরিয়ে যাবো বহরমপুর বাইপাস দিয়ে। আগে যখন এই বাইপাসটা ছিল না তখন প্রচণ্ড অসুবিধা হতো, বহরমপুরের শহরের ভিতরে জ্যাম হতোই হতো 100%। আর এত সময় লাগতো, আগে বহরমপুর এই বাইপাসটা ছিল না, আর রায়গঞ্জেও বাইপাস ছিল না, রায়গঞ্জেরও শহরের ভিতর দিয়ে যেতে হতো। এই দুটো বাইপাস হয়ে গিয়ে কম করে 1 ঘন্টা সময় বাঁচিয়ে দিয়েছে, মিনিমাম 1 ঘন্টা সময় বেঁচে গেছে। ফারাক্কা এখান থেকে এখনো প্রায় 90 কিলোমিটার। আর বাইকের তেলও কমে গেছে, বাইকের তেল ভরে নেওয়া যাক। কোথায় অ্যাটেন্ডাররা, কোথায়? এই তো পেট্রোল পাম্প। এখানে 1032 টাকা 42 পয়সার পেট্রোল ভরে নিলাম। চলো এবার যাওয়া যাক। চলো, এখন আবার 300 কিলোমিটার করে চিন্তা ভাবনা করতে হবে না, তারপর আবার তেল ভরতে হবে। আর প্রায় ফারাক্কার কাছে চলে এসেছি, প্রায়। কিন্তু এখানে একটাই সমস্যা, এখানে এই দিকের যে রাস্তাটা, এই দিকের রাস্তাটা আমি যতবার এসেছি, আজ থেকে 1.5 বছর আগে এসেছি, 2 বছর আগে এসেছি, তখনও দেখেছি এই রাস্তায় কাজ হচ্ছে, এখনও এসেছি এখনও দেখছি কাজ হচ্ছে। ভাই কাজ কতদিন হবে? আর এইখানে এই যে এই অনেকটা রাস্তা এরকমভাবে একটা সিঙ্গেল ওয়ে দিয়ে যাওয়া, অনেকটা টাইম লেগে যায়, অনেকটা। যদি নর্মাল থাকতো, এই ড্রাম না দেওয়া থাকতো, সিঙ্গেল হয়ে থাকতো, কিন্তু ড্রামগুলো দেওয়া না থাকতো, ডিভাইড না করা থাকতো, তাহলে অনেক তাড়াতাড়ি যাওয়া যেত। কিন্তু এইগুলোর জন্য অনেকটা টাইম লেগে যায়। আর কি, চলো, এখন 11:30 বাজে। এই যে গাড়ি ওখানে রেখে একটু চায়ের দোকানে দাঁড়ানো, একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল, একটু দাঁড়ালাম। একা একা বড্ড বোর হয়ে যাচ্ছি, সবাই সঙ্গে থাকলে বেশ ভালো লাগে। একা একা যাচ্ছি, জাস্ট ওই মাঝে মাঝে একটু দাঁড়ানো। আবার বর্ম মুকুট পরে রেডি হয়ে গেছি, আবার রাইড স্টার্ট করবো। গ্রুপ সব এগিয়ে গেছে, ওরা এই মুহূর্তে শিলিগুড়িতে রয়েছে, আর আমি আজকে সন্ধ্যের মধ্যে শিলিগুড়ি পৌঁছানোর ইচ্ছা আছে। জেনারেলি আমি গাড়ি টানা 8 ঘন্টা 10 ঘন্টা চালাই, কিন্তু বাইক এত চালানো অভ্যাস নেই, ফার্স্ট টাইম এত চালাচ্ছি আমি। চলো এবার ওঠা যাক। আরে বাবা, চলো আবার এগোনো যাক। আবার মোটামুটি 100 কিলোমিটার যাওয়ার পর আবার কোথাও দাঁড়িয়ে একটু রেস্ট নেবো। ওই 100-150 কিলোমিটার করে চালাতে হবে আর একটু করে রেস্ট নিতে হবে, এইভাবেই যেতে হবে।
ফালতু বেশি প্রেশার দিয়ে লাভ নেই। আর দেখেছেন, এই দেখুন, এই টোটোগুলোর কথা বলছিলাম না, এই অপোজিট সাইড দিয়ে চলে আসে, প্রচণ্ড বাজে। এদের জন্য বড় বড় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর শুধু টোটোর দোষ কী দেবো, এই দেখুন মোটর বাইক, এমনকি ট্রাক্টর, লরি পর্যন্ত অনেক সময় এরকম অপোজিট সাইড দিয়ে চলে আসছে। এই যে এবার উঠতে চলেছি ফারাক্কা ব্যারেজে। এই যে ফারাক্কা ব্যারেজ, বাঁ দিকে প্রচুর জল দেখা যাচ্ছে, আর ডান দিকে জলের পরিমাণ তুলনামূলক কম, কিন্তু এখানে গাড়ির স্পিড খুব স্লো, আস্তে আস্তে যেতে হবে। ওভারটেক করার সুযোগ পেলে করা যেতে পারে, কিন্তু ওভারটেক করার নিয়ম নেই হিসাব অনুযায়ী। একদম ফাঁকা পেলে ঠিক আছে। ও, এখান থেকে জলের যা কারেন্ট, জানি না গোপ্রো দেখাতে পারছে না কি, দারুণ, বাপরে বাপ, ব্যাপক কারেন্ট, ব্যাপক কারেন্ট। এর আগের বার যখন গেছিলাম তখন এত কারেন্ট দেখিনি, এইবার দেখছি মারাত্মক কারেন্ট রয়েছে। এই দিকের জল স্থির, আর এই দিকে জলের কারেন্ট রয়েছে, মারাত্মক কারেন্ট। আর এই ব্যারেজটা পার হতেই অনেক টাইম লাগবে, প্রায় 15 মিনিট তো টাইম লাগবেই, বিশাল ব্যারেজ। অ্যাকচুয়ালি এখানে স্পিড লিমিট হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার, আর লেখাই আছে নো ওভারটেকিং। কিন্তু 20 কিলোমিটার স্পিডে চালাতে গেলে খুবই আস্তে চালাতে হবে, খুবই আস্তে। যদি অত আস্তে চালানোর দরকার নেই, সামনে পুরোই ফাঁকা রয়েছে, কিন্তু এটা যেহেতু ব্যারেজ, এখানে এমনভাবে গাড়ি চালানো উচিত নয় যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট হতে পারে বা কোনো রকম সমস্যা তৈরি হতে পারে। দেখতেই পাচ্ছেন কতটা সরু রাস্তা, এখানে বাই চান্স কোনো রকম অ্যাক্সিডেন্ট হলে বা কোনো রকম কিছু প্রবলেম হলে এমন জ্যাম তৈরি হবে, সেই জ্যাম কাটতেই 1-2 ঘন্টা টাইম লেগে যাবে। তো সেই জন্য এই মানে ড্যামের উপর দিয়ে, এই ব্যারেজের উপর দিয়ে যারা যাবে তাদেরকে অবশ্যই দায়িত্ব সহকারে যাওয়া উচিত, নিয়মগুলো যতটা সম্ভব পালন করে তারপর যাওয়া উচিত। আর ওই দিক দিয়ে আর একটা ব্রিজ তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে কি এখন গোপ্রোতে কীরকম ফুটেজ দিচ্ছে আমিও বুঝতে পারছি না, আমি চোখের সামনে রাখি না, কারণ যাতে আমি কোনো রকমভাবে মনোসংযোগ নষ্ট হয়ে যাক সেটা আমি চাই না। ফুটেজ গোপ্রোর মতো নিক। ডান দিকে একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, এই ব্রিজটা যখন তৈরি হয়ে যাবে তখন হয়তো গাড়ির স্পিড আরও বেড়ে যাবে, তখন হয়তো এত আস্তে আস্তে চালাতে হবে না। এখন যেমন কি, এখন পুরো ব্যারেজের উপর দিয়ে যেতে হয়, তখন ওই সাইডের ওই ব্রিজ দিয়ে যাওয়া যাবে। ব্যারেজ এখানেই কমপ্লিট। সো ফারাক্কা ব্যারেজকে বাই বাই, আবার আসার দিন দেখা হবে, আজকের মতো বাই বাই। কালিয়াচকের এখানে বিশাল জ্যাম, বিশাল জ্যাম। কি ধুলো উঠছে। গাড়িতে গেলে এরকম ধুলোর হাত থেকে বাঁচা যায়, আর বাইকে গেলে এরকম জ্যামের হাত থেকে বাঁচা যায়। সব কিছুরই একটা পজিটিভ আর নেগেটিভ দিক থাকবেই থাকবে, সব কিছুর। পলিটিক্যাল সায়েন্সের ভাষায় সব কিছুর পজিটিভ আছে, সব কিছুর নেগেটিভ আছে। কি বিশাল লাইন, আরে ভাই কত বড় লাইন, আরে টোটোগুলো আরো জ্বালায়, বিশাল লাইন। আর টোটো গিয়ে এই সাইডের জায়গাটাও জ্যাম করে দেবে সামনে, মনে হচ্ছে। হ্যাঁ, করে দিয়েছে, আর বলার কোনো জায়গা নেই, জ্যাম করে দিয়েছে। হয়ে গেছে। এ বিশাল জ্যাম, বিশাল জ্যাম। আরে ভাই লরিগুলো আরো জ্বালাচ্ছে, একটু জায়গা রাখছে না যাওয়ার মতো, একটু ন্যূনতম জায়গা রাখছে না। দেখা যাক এই সিগন্যালটা পার হলে ফাঁকা হয় নাকি। বিশাল জ্যাম, এখানে পার হতেই ছোট গাড়িগুলোর 1 ঘন্টা লেগে যাবে। এবার অপোজিট সাইড দেখুন কি অবস্থা, আহা, এইদিকে মোটামুটি ফাঁকা। এই বাজারটার এখানে এত জঘন্য জ্যাম হয় না, আমি ওই জন্য সব সময় এই রাস্তায় যেতে গেলে নাইট ড্রাইভটাকে পছন্দ করি, সব সময় নাইট ড্রাইভ পছন্দ করি। কিন্তু এখন শীতকালে যেহেতু প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ে,
প্রচণ্ড পরিমাণে ফগি হয়, তো সেই কারণে নাইট ড্রাইভটা কিছুটা হলেও অ্যাভয়েড করি শীতকালটায়। কিন্তু শিলিগুড়ি যাওয়ার জন্য নাইট ড্রাইভই বেস্ট। দরকার হলে ধীরে ধীরে চালাও, তাও ঠিক আছে, কিন্তু নাইট ড্রাইভ বেস্ট। দিনের বেলায় এত জঘন্য জঘন্য জ্যাম হয় না মাঝে মাঝে। আপাতত গাজলে রয়েছি, গাড়ি বাইরে দাঁড় করিয়ে হোটেলে। আর এই হোটেলে অলরেডি আমাকে খাবার দিয়েও দিয়েছে। ভাত, সবজি, ভাজা আর কি সব দিয়েছে, পাঁপড়, ডাল আর ডিমের অমলেটটা আসছে। খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানে এত ঝাল দিয়েছিল যে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আরে বাবা, তো যাই হোক, পেট পুজো কমপ্লিট, মানে ফুল এনার্জি শরীরে। এইবার সোজা টান। যারা একা রাইড করে বা একা ট্রাভেল করে তারা কি করে করে। একটু টয়লেট গেছিলাম, এখানে রয়েছে বাইক, হেলমেট, গ্লাভস, ক্যাপ এখানে রেখে গেলাম। রয়েছে গোপ্রোর ভিতরে ঢুকালাম, মানি ব্যাগ, মোবাইল, আর এত ছোট টয়লেট। ও ভাই, যারা একা একা রাইড করে, স্লো রাইড করে, সোলো ট্রাভেল করে, কিছু বলার নেই। হ্যাটসঅপ ভাই, হ্যাটসঅপ। গাড়ি হলে কোনো ব্যাপার থাকে না, গাড়ির মধ্যে ঢোকাও, লক করো, বেরিয়ে যাও। কিন্তু বাইকে প্রচুর প্রবলেম। গাজলের হোটেলকে বাই বাই করে এবার শিলিগুড়ির দিকে এগিয়ে যাই। অনেকটা টাইম এখানে কাটিয়ে ফেললাম, সুতরাং এখানে অনেকটা টাইম কাটিয়ে ফেললাম মানে ওইদিকে আমাকে আরো জোরে টানতে হবে। এ ভাই, এখন 3টে বাজে। আমি ভেবেছিলাম 3টের মধ্যে ডালখোলা পৌঁছে যাব, কিন্তু তা তো হলো না, অনেকটাই পিছনে রয়েছি। আর 228 কিলোমিটার এখনো রাস্তা। 7টার মধ্যে কি পৌঁছাতে পারবো শিলিগুড়ি? আই হোপ হয়ে যাওয়া উচিত, 7টার মধ্যে শিলিগুড়ি ঢুকে যাওয়া দরকার। আর শীতকাল যেহেতু, সন্ধেও তাড়াতাড়ি হয়ে যাবে, 5:30টার মধ্যে অন্ধকার হয়ে যাবে। তো দেখা যাক, শিলিগুড়ি যাওয়ারই আজকে টার্গেট আছে। শিলিগুড়িই যাবো মোটামুটি 7টা-8টার মধ্যে। যদি শিলিগুড়ি ঢুকতে পারি তো ঢুকে যাব, তা না হলে তার আগে যেখানে থাকবো সেখানে থেকে যাবো, যেখানে হোটেল পাবো আর কি সেখানে থেকে যাব। কিন্তু 8টার বেশি বাইক চালাবো না। আর 8টার মধ্যে হিসাব মতো 228 কিলোমিটার রাস্তা পৌঁছে যাওয়া উচিত আরামসে। সূর্যি মামা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে। আর শিলিগুড়ি এখনো 180 কিলোমিটার, অনেকটাই রাস্তা বাকি এখনো। 180 কিলোমিটার মুখের কথা না, প্রায় 3 ঘন্টা লাগবে। আর 3 ঘন্টা লাগা মানে অন্ধকার হয়ে যাবে, সন্ধেও হয়ে যাবে। এই মুহূর্তে তো রায়গঞ্জ ক্রস করছি। রায়গঞ্জ আরও যদি 1-1.5 ঘন্টা আগে ক্রস করতে পারতাম ভালো হতাম, কিন্তু হলো না, দেরি হয়ে গেল। ডালখোলা থেকে ডান দিকে বেঁকে শিলিগুড়ির রাস্তা নিয়ে নিয়েছি, কিষানগঞ্জ হয়ে যাবে। আর এখানে ভালো ঠান্ডা। এখন মোটে কটা বাজে? এখন হয়তো 4:20। এখন বাজে 4:20। এখনই যথেষ্ট ঠান্ডা, ভালোই ঠান্ডা লাগছে। কিন্তু এখানকার কিছু কিছু লোকাল লোক তো দেখছি নর্মাল হাফাতা জামা পরে ঘুরছে। কি করে ঘুরছে? আমার তো শীত করছে। যাই হোক, আমি হয়তো এত জোরে বাইক চালাচ্ছি বলে হয়তো শীত করছে। কিষানগঞ্জের আগে কিছুটা রাস্তা বড্ড খারাপ, আর এত ধুলো, বড্ড খারাপ আছে এই জায়গাটা। আর এখানে সব থেকে বাইরে জিনিস কি, এত কুচো পাথর, একটু ব্রেক মারলেই চাকা স্কেট করছে, ব্রেক মারাই যাচ্ছে না। হয় আস্তে চালাও, হয়তো জোরে চালালে ব্রেক মারবে না, ব্রেক মারলেই উল্টে পড়তে হবে। আর প্রচণ্ড ধুলো, ধর কি বিশ্রী ধুলো। ভাঙাচোরা রাস্তা তাও ঠিক আছে, এই ধুলোটা একদম অস্বস্তিকর। বাঁ দিকে রয়েছে কিষানগঞ্জ স্টেশন। আর কিষানগঞ্জ আসতে আসতেই অন্ধকার প্রায় হয়ে গেল। কিন্তু এখানে অন্ধকার অনেক ফাস্ট হচ্ছে। এখন কটা বাজে? আর দেখতেও পাচ্ছি না। 4:50। অ্যাটলিস্ট 5:30টায় হওয়া উচিত ছিল। কলকাতায় তো 5:30টায় সন্ধে হচ্ছে, এখানে 4:50। 4:50ই প্রায় অন্ধকার হয়ে এসছে।
আর 10 মিনিটের মধ্যে তো পুরো অন্ধকার হয়ে যাবে মনে হচ্ছে। এখানে ডান দিকে বাঁ দিকে চায়ের বাগান, কিন্তু অন্ধকার থাকার জন্য কিচ্ছু দেখানো যাচ্ছে না। আলো থাকতে থাকতে আসতে পারলে দেখা যেত। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, কালকে যত পারো চায়ের বাগান দেখবে, আমিও দেখাবো, আমিও দেখবো। এখন দেখতে পাচ্ছি চায়ের বাগানগুলো, কিন্তু কিছু করার নেই, অন্ধকার। মোটামুটি শিলিগুড়িতে ঢুকে পড়েছি বলা যায়, কিন্তু হোটেল এখনো দেখাচ্ছে 10 কিলোমিটার। আর ভাল লাগছে না, এবার মনে হচ্ছে একটু বিছানা দরকার, জাস্ট একটু বিছানা। আর এখানে ভালো ঠান্ডা আছে, যে জায়গাগুলো পুরো ফাঁকা সেখানে প্রচণ্ড ঠান্ডা। আবার এই যে শহরের মধ্যে ঢুকে গেছি, এখানে অনেক দোকানপাট বাজার আছে, এখানে আবার অতটা ঠান্ডা নেই। কিন্তু যে জায়গাগুলো পুরো ফাঁকা সেই জায়গাগুলো প্রচণ্ড ঠান্ডা। অবশেষে হোটেলে চলে এসেছি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, প্রচণ্ড। আর ঠান্ডাটা লাস্টের দিকে প্রচণ্ড জ্বালিয়েছে, প্লাস অন্ধকার। আর একটু আগে আসতে পারলে ভালো হতো। তো ঠিক আছে, কটা বাজে এখন? আরে 7:58। আমি ঢুকে গেছি, প্রায় 20 মিনিট হয়ে গেছে, মানে ওই 7:30। 7:30-র মধ্যে এখানে ঢুকে গেছি। এইবার স্নান করতে হবে। এত ধুলো খেয়েছি আজকে সারাটা দিন, প্রচুর ধুলো, প্রচুর। রাস্তায় বিশেষ করে ডাল খোলার পর থেকে এত ধুলো খেতে হয়েছে, মাথা খারাপ করা অবস্থা। এখন সুন্দরভাবে একটা স্নান করতে হবে, ফ্রেশ হতে হবে, তারপর ডিনার করতে হবে। আর এই একটা ছোট্ট রুম, এইখানে বেড আমার একার জন্য, এখানে হেলমেট, আর ওদিকে আছে ওয়াশরুম। ছোটোখাটোর মধ্যে ঠিকই আছে, আমার একার জন্য যথেষ্ট। এই যে ওয়াশরুম, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে। শুধু তো জাস্ট রাতে ঘুমোনো কাজ, সকাল হবে আবার উড়ে যাব। স্নান ধান করে এবার ফ্রেশ লাগছে। এতক্ষণ যেন মনে হচ্ছিল শরীর ভারী হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছিলাম। স্নান করলাম, শরীর হালকা, কি আরাম। আর জ্যাকেট ট্যাকেট বার করতে পারছি না, এই লাইনারটাকে পরে এবার একটু রাস্তার দিকে বেরোই, একটু ঘুরে বেরিয়ে আসি, তারপর তো ডিনার করে শুয়ে পড়বো। বা এখানে তো একটা খুব সুন্দর চার্চ আছে, একটু ভিতরে ঢুকে দেখে আসা যাক। জায়গাটা কিন্তু ব্যাপক সাজিয়েছে, একটু ভিতরে ঢুকে তবে দেখে আসি। সুন্দর লাগছে। যাক, হোটেল থেকে বেরোলাম বলেই দেখতে পাচ্ছি। আর যদি ঘরের মধ্যেই শুয়ে পড়তাম, ব্যাস হয়ে যেতাম, তাহলে আর মিস করে যেতাম। এই জন্য অত রেস্ট নিতে নেই, ঘুরতে আসলে শুধু ঘুরতে হয়।